আর এর সাথে দুটো হেলান দিলে লাথি মারতো। তারেক সাইদ আসছে একদিন এসে আমাকে একটা লাথি মারছেন, বলছে এই এরা ঘুমায় কিভাবে, ঘুমানোর সুযোগ পায় কিভাবে, মানে 7 দিন একই জায়গায় একইভাবে এরকম থাকতে পারতো। একটা মামলা কিন্তু একটা জঙ্গি মামলা দিয়েছে, সাথে দিল অস্ত্র বিস্ফোরক মামলা দিয়েছে। ইমেজ আয়নাঘর সম্পর্কে হয়তো আপনি জানেন যে এই আয়নাঘরের ভিতরে কি হয়েছে। শুয়ে থাকতে দিত না, একটু মানে হেলান দিয়ে থাকতে পারতো না এই হাসিনা। ভাই আয়নাঘর নিয়ে বলার মতো আর কিছু নাই, কারণ একের পর এক ভিডিও আপলোড হচ্ছে শুধু আয়নাঘর নিয়ে, যে আয়নাঘর কিভাবে, আসল রহস্যটা কি আয়নাঘরের। তো যাই না কেন, পুরো ভিডিওটা দেখতে তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আর এর সাথে দুটো হেলান দিলে লাথি মারতো। তারেক সাইদ আসছে একদিন এসে আমাকে একটা লাথি মারছেন, বলছে এই এরা ঘুমায় কিভাবে, ঘুমানোর সুযোগ পায় কিভাবে, মানে 7 দিন একই জায়গায় একইভাবে এরকম থাকতে পারতো। একটা মামলা কিন্তু একটা জঙ্গি মামলা দিয়েছে, সাথে দুটো অস্ত্র বিস্ফোরক মামলা দিয়েছে। ইমেজ নাই, আত্মীয় স্বজন সবাই জানে জঙ্গি মামলা খাইছি। আমি ভিতরে থাকা অবস্থা 16 মাস অবস্থায় আমাকে মার্ডার মামলা দিয়েছে, এবং দিবি নিয়ে বলে তুই এইভাবে স্টেটমেন্ট দিবি, এগুলো বলবি, এগুলো করবি। তারপরে আবার এখানে হাত পাততাম, আবার হ্যান্ডকাপ লাগাইতো, লাগানোর পরে এইখানে নিয়ে আসছে এই রুমটা পর্যন্ত মাত্র আর এর সাথে দুটো হেলান দিলে লাথি মারতো। তারেক সাইদ আসছে একদিন এসে আমাকে একটা লাথি মারছেন, বলছে এই এরা ঘুমায় কিভাবে, ঘুমানোর সুযোগ পায় কিভাবে, মানে 7 দিন একই জায়গায় একইভাবে এরকম থাকতে পারতো। আর ওই হ্যান্ডকাপটা যখন খুলতো মানে শুধু উজু করার জন্য উপাসে যেতাম। তারেক সাইদ, হ্যাঁ তারেক সাইদ, এখান থেকে তোমার ডাকতো, এই রুমটা নিয়ে যেত, এই রুমটা নিত। এখানে ছিল স্যার মোফাজ্জল হায়দার চৌধুরী মায়ের জামাই। ছিল চিল্লা পাল্লা করতে, দিকে যেতাম। আর এখানে ছিল বিভৎস অনেক ছবি অবস্থা, তাই হয়। আর এখানে একটা বিশাল বড় চেয়ার, যেটা আমাদেরকে আনতো বাইরে, তারপর বলতে এরেছিল নাসার চিনি না, আর মারতো এরেছিল নাসার চিনি না, তো দেখি না চিনবি, এরেছিল নাসার চিনি না। তারপর আবার এটা ঝুলে আবার কিন্তু কারেন্ট শর্ট, তখন পোশাক তুইলা মানে গোপন আগে কারেন্ট শর্ট। আর ওদের বিভিন্ন টিম থাকতো। আর যখন আমি এখানে বসেছি তখন আমাকে বলছে স্যার এরা যখন গেছি একটা ঘিরেছে, তখন বলছে স্যার শুয়ার বাচ্চা ওখানে নামাজের দাওয়াত দিচ্ছে, নামাজের কথা বলছে, তোমরা নামাজ পড়বা। এইটা বসে এত কুত্তার বাচ্চা, সে নামাজের দাওয়াত দেয়, ওখানে বসে নামাজের দাওয়াত দেয়। আমি স্যার একটা ঘিরেছে গেতাম ওই যে মোটরসাইকেল সামনের জন্য, ওখানে বলতাম যে তোমরা নামাজ কালাম পড়বে, নামাজ পড়ো না খাই। ওরা যখন ওখানে গেছে বলছে তো নামাজ, এতো আমাদের ভালো কথা বলছে, নামাজের জন্য বলছে। স্যার ওরা একটা শুয়ার বাচ্চা, ওখানে নামাজের কথা বলছে। আমি বলতাম যে স্যার আপনি তো মুসলমান, আমি মুসলমান, নামাজের কথা বলে স্যার দেখেন বেরি পায়, তারপরও কত ক্যাশ আবার মারতো স্যার। বাইরে এগুলো সব স্যার ওদের লাঠি ভেঙে যেত। আচ্ছা, এখানে আমরা এইটুকু লাঠি পেয়েছি, যেগুলো মাথায় একটু ন্যাকড়া পেঁচানো ছিল, এতটুকু কাটি লাঠি। ওরা কি করতো, এরকম হ্যান্ডকাপটা দিয়ে আবার এরকম একটা ভিতরে ঢুকাইতো, উল্টা ঢুকাইতো, উল্টে তখন পায়ের নিচে পিটাইতো, পায়ের নিচে এমন পিটাইতো যে মনে করেন আনলিমিটেড, পায়ের পাতার নিচে পিটাইতো। আর এগুলো সাউন্ড প্রুফ ছিল স্যার, এগুলো ছিল এমন ছবি, এমন এখানে আপনি ছবির কথা বলছিলেন, কি ছবি ছিল? এখানে মনে করেন যে এমন মায়ের এমন করছে যা দেখলে আপনি ভয় পাবেন। ওই ছবিগুলো এখানে টানায় রাখেন? হ্যাঁ, এখানে রাখতে ঝুলে রাখতে। আর এমন অনেক ইনস্ট্রুমেন্ট, এখানে মায়ের অনেক ইনস্ট্রুমেন্ট থাকতো এইসব জায়গাগুলোতে, অনেক ধরনের যন্ত্রপাতি। আপনার নামটা ভাই, আপনার নামটা একটু বলেন। রাহাত পুরো নাম? আমি গার্মেন্টস ব্যবসায়ী গোলাম সরোয়ার রাহাত। আমাকে আমার একটা ছেলে আমার ওটা নিয়ে রওনা দিয়ে ওখান থেকে রাস্তা থেকে প্রথম কাউন্টার দিয়ে দেবো, তারা নিয়ে যায় আমাকে, নিয়ে সিটিডিসি। কোন সালে? এটা হলো 14 সালে। নিয়ে আমাকে প্রথম 3টা মামলা দেয়, ওটা ঢাকায়, ওখানেই আমি খালাস পেয়েছি 4 বছর পরে। অ্যাকচুয়ালি 43 বছর আমি জেলে ছিলাম। জেলে থাকা অবস্থায় স্যার আমাকে একের পর এক মামলা দিয়ে, আমি বের হইতে না পারি। তারপরে স্যার ওখান থেকে ময়মনসিংহে জঙ্গি মামলা লাগাই দিয়েছে স্যার। জঙ্গি মামলা লাগাই ওখানে আমি হাজিরা না দিলেই স্যার জামিন কেটে দেয়। আমি দেশের বাড়ি যেতে পারি না, বাইরে আসলে সময় দিতে পারি না, কারণ সপ্তাহে হাজিরা থাকে। এখন আমার 13টা মামলা স্যার, 3টা খালাস পেয়েছি, 10টা আছে। আমি ভিতরে থাকা অবস্থায় 16 মাস অবস্থায় আমাকে মার্ডার মামলা দিচ্ছে, এবং দিবি নিয়ে বলে তুই এইভাবে স্টেটমেন্ট দিবি, এগুলো বলবি, এগুলো করবি। তুই শিবিরে মাসুদ রে চিনি স্যার, তোরা তো পাশে জমি থাকে না, তারা জি স্যার, ওর লাগে তো স্যার সম্পর্ক নেই, বলছে এইটা ছোট মির কাশেম, এটাও অর্থ যোগান দেয়।
আমি বলতো তুই তো আর তুই জঙ্গি নাই, বাট তুই জঙ্গির অর্থ যোগান দাও, আমাকে জঙ্গির অর্থ যোগান দেওয়া লাগে। স্যার এখানে ছিলাম স্যার, এখানে আমাকে রাখছে 7 দিন, এবং আমার অনেক সাইন নেই, রুমে একটা নিয়ে ডিজে ফেল লোক আসতো, অনেক টিএস স্যার আছে, মানে তারেক সাইজ স্যার, তো উনি আসলে মনে করেন যে অন্য তখন মারতো, ওরা তখন বলতো যে সাইন করো, অনেকগুলো সাইন রাখতো, আমাদের 5-6 জন ছিলাম। আর এই পাশে একটা রুমে বসে ওদেরকে একটু দেখাতো, কিছু কিছু দেখা, তখন এই পাশে কিছু লাশ ছিল স্যার, মানে তারা তারা ওই রক্তের উপরে ওই পাড়াইছে। ও আমার আরেকজন কেস পার্টনার এখনো জেলে আছে 11 বছর, মানে যে ছিল আমার স্টোর ইনচার্জ সহকারী, ওরেও নিয়ে আসে এই মামলায়। আইনে ওখানে তাকে এর উপরে খাটাইছে, আমাকে বলে, আমি জিজ্ঞেস করলাম যে কি বলছে, অনেকগুলো লাশ ওখানে, কিরম কিরম লাগতেছে, বলছে কি লড়ে চড়ে না, দেখছো এরকম। আর ওই সময় স্যার ওরা খুব ইমোশনাল ছিল যে এগুলাকে মানে কোথাও ফালাবে বা কিছু করবে, কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারি না যে কোথায় কারা কি। আর স্যার গন্ধ পাইতাম, আর রাতের বেলা অনেক কান্নার সাউন্ড পেতাম, বাবা গো মা গো সাউন্ড পেতাম, ওই সেটটা সাউন্ড গন্ধ পেতাম না, গন্ধটা হলো একটা দুর্গন্ধ থাকতো। আমরা বলতাম স্যার গন্ধ পাইতো, একটু কিছু মানে ধরো স্প্রে করে দিত। তারপরে জানলাম জেলে যাওয়ার পরে যে একজনের শরীর পচে গেছে এবং ভিতরে সে মারা গেছে, তার নাম ছিল কি যেন একটা নাম, ওই এখানেই মারা গেছে, তার শরীর পচে গন্ধ আসতো, ওই টাইমে ছিল। এবং আমরা যারা ছিলাম ম্যাক্সিমাম 8 মাস 9 মাস 1 বছর 2 বছর এখানে ঘুম থাকতো, ওরা বলতো আপনারা আপনাদের সাউন্ড শুনতাম, কথা বলতাম, মানে ওরা বুঝতো যে আমরা আসছি এখানে। এবং ওই রুমটাই নিয়ে স্যার আমার অনেকগুলো সাইন নেই স্যার, বলেন স্যার আমার গার্মেন্টসে 1 টাকা, তখন আমার 1 টাকা নেই স্যার। তো আমি বুঝছি যে তখন বের হওয়ার পর স্যার একটা টুল টেবিলও পাই নাই, সব নিয়ে গেছে স্যার, সব নিয়ে গেছে। এবং ওখানে স্থানীয় যারা দল করে ওরা সব স্যার লুট করছে, আমি কিছুই পাই না স্যার। আমার উপর আক্রোশ হলো স্যার যে ওই যে ছেলেটা স্টোর ইনচার্জ ছিল, ও ছিল জামার শিবিরের, ওরা আমি চাকরি দিছি, বলছে এটার এখানে, তারপরে আমি এখানে, ওখান থেকে তারা আস্তে আস্তে করে আমাকে ই করে। তারপরে স্যার আমার কাছে বড় একটা অ্যামাউন্ট চাইছে, যেটা 1 কোটি। আমি তখন ব্র্যাক ব্যাংক থেকে 1 কোটি 40 লাখ টাকা বাড়ি মর্টগেজ করে ব্যাংক লোন দিয়েছিলাম, আমি 60 লাখে রাজি হয়েছিলাম, কিন্তু বলছে না এখন আর সম্ভব না, দেরি করে ফেলাইছিস। তারপর বলছে একটা মামলা দেবো, কোনো ভয় নাই, একটা মামলা দেওয়ার কাছে হাতি ছেড়ে নিয়ে উল্টা পাল্টা গাড়িতে গুলি করছে। আমার একটা গাড়ি ছিল কোনটা এখন, ওই গুলি করে নিজেরা পিছনে কিছু বিস্ফোরক দিয়ে লোকজন রাখছে, দেখো তো ডালাটা করবো, তোমরা একটু উপস্থিত থাকবে। তখন কিছু গুলি কিছু বিস্ফোরক দেখে বসে এদের কাছে পাওয়া গেছে। তো একটা মামলা কিন্তু একটা জঙ্গি মামলা দিয়েছে, সাথে 2 অস্ত্র বিস্ফোরক মামলা দিচ্ছে, সেগুলো স্যার 5 বছর পরে এই 24 সালে খালাস পাইছি, তবে এই 5ই আগস্টের আগে আর কি খালাস পাইছি। কিন্তু এখন ময়মনসিংহের মামলাগুলা বা বিভিন্ন ডিস্ট্রিক্টের মামলাগুলো স্যার এখনো আছে। এখন স্যার আজকের এখানে আসা স্যার যেন আমাদের মামলাগুলো স্যার শেষ হয়, কারণ এগুলো দিয়ে স্যার কাজ করতে পারে না, ইমেজ নাই, আত্মীয় স্বজন সবাই জানে জঙ্গি মামলা খাইছি, এবং মানুষ এখনো হিট করে যে এরা তো এখন একটু ভালো আছি, কিন্তু আগে তো এগুলো নিয়ে মুভ করতে পারতাম না, জঙ্গি। তো আশা রাখছি পুরো ভিডিওটা দেখছেন এবং বুঝছেন। বাট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগে। সবাইকে ধন্যবাদ।